পেছনে সরতে সরতে নদীর পাড়ের মোটা গাছটায় পিঠ থেকে গেল ঝিনুকে। রুদ্র ওর থেকে ঠিক 1 ইঞ্চির ব্যবধানে দাঁড়িয়ে। ওর ভারী উষ্ণ নিঃশ্বাসে যেন আশেপাশের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। ছেলেটার চোখে অপ্রত্যাশিত ওই ক্রোধের কারণটা কিছুতেই বুঝে উঠতে পারছে না ঝিনুক। ওর উপর এতটা রেগে যাওয়ার মতো তো ও কিছুই করেনি, তাহলে সমস্যাটা কোথায় ছেলেটার? ঝিনুকের মাথার দুপাশে গাছের গায়ে হাত রেখে ওকে আটকে দিল রুদ্র ওইটুকু জায়গাতেই। এত কিসের গল্প অপূর্বর সাথে? বলো আমায়, আমিও শুনি। কেন? তোমাকে কেন বলতে যাব? কে তুমি? তোমার ফিয়ন্সে। কথাটা ঝিনুকের কানে পৌঁছাতেই ও চোখ দুটোকে চেপে বন্ধ করে নিল। ও কিছুতেই এই সম্পর্কটা মেনে নেবে না। জোর করলেই হলো বুঝি? রুদ্রনীল সিং শেখাওয়াতকে নিজের ফিয়ন্সে হিসাবে মেনে নেওয়ার আগে ও মরে যাবে। কি হলো, ভুল কিছু বললাম? কি করছিলে অপূর্বর সাথে? নান অফ ইউ বিজনেস মিস্টার রুদ্রনীল। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি এই এঙ্গেজমেন্ট মানি না। তোমার কোনো অধিকার নেই আমার ওপর। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমার মুখটাও দেখতে চাই না, বুঝেছো? মাথা গরম করে একটু চিৎকার করেই কথাগুলো বলল ঝিনুক। ঝিনুকের ব্যবহারে আরও একবার রুদ্রর রাগকে উস্কে দিচ্ছে ভীষণভাবে। এই মেয়েটা কিছুতেই ওকে বুঝতে চাইছে না। পৃথিবীর সবাইকে বুঝে নিচ্ছে, শুধু ওকেই বুঝতে চাইছে না কিছুতেই। রুদ্রর চোখ মুখের ভাষা আরো হিংস্র হতে শুরু করলো। ও বুঝতে পারছে ক্রোধ নামক বিধ্বংসী আবেগটা ধীরে ধীরে ওর মস্তিষ্ককে নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে, কিন্তু ও হেল্পলেস। ঝিনুকের ওর উপর এই প্রভাবকে ও কিছুতেই অস্বীকার করতে পারে না। বারবার এটাই হয় ওর সাথে। যখন যখন ওকে অন্য কোনো পুরুষের সান্নিধ্যে দেখে, এভাবেই যেন হিংস্র সত্তাটা ওর ভিতর জেগে উঠতে শুরু করে। বাস্তবিক জ্ঞান বুদ্ধি যেন লোপ পেতে শুরু করে, ঠিক এখন যেমন হচ্ছে। প্রচণ্ড রাগটাকে যেন তেন প্রকারে প্রশমিত করার চেষ্টা করে ও বলল, তোমার কাছে মানা না মানার অপশানটাই নেই মিস রাঠোর। তাই তোমার না মানায় এটা বদলে যাবে না যে আজ তোমার এঙ্গেজমেন্টটা আমার সাথে হয়েছে। নাও ইউ আর বাউন্ড টু মি, অনলি মি। আই হেট ইউ রুদ্র, হেট ইউ মোর দ্যান এনিথিং। আবার ওই একই কথা বলে ফেলল ঝিনুক, যেই কথাটা বারবার রক্তাক্ত করে রুদ্রকে ভেতর থেকে, বারবার ওকে দুর্বল করে তোলে। ভেতরের ফুটতে থাকা আগুনটাকে চরম স্তরে পৌঁছানোর জন্য আর এইটুকুই ধাক্কারই তো দরকার ছিল। এই রাগ যে এই মুহূর্তে নিয়ন্ত্রণে না আনলে সবটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, সেটা রুদ্র জানতো। ঝিনুক কিছু বুঝে ওঠার আগে রুদ্র এক হাতে ওর কোমরটা শক্ত করে ধরে ওকে এক ঝটকায় টেনে নিল নিজের একদম কাছে। খোলা চুলগুলোতে হাত ডুবিয়ে শক্ত করে টেনে ধরল কিছুটা চুলের গোছা। ভীষণ ইচ্ছে করছে ওই নরম ঠোঁট দুটোকে ছুঁয়ে দিতে, কিন্তু রুদ্র জানতো এটা করলে ঝিনুককে ও চিরদিনের মতো হারিয়ে ফেলবে, আর হয়তো ফিরে আনতে পারবে না ওকে কোনো দিন। পরিস্থিতির উপর ভীষণ রাগ হলো ওর। জীবনটা ওর জন্য সবসময় এত জটিলতা বয়ে নিয়ে আসে কেন? কোনো চাওয়াটাকে সহজে পেতে পারে না ও? সবটা কেন শুধু ছিনিয়ে নিতে হবে ওকে? জেদ করো না ঝিনুক। এই জেদ আমাকে দিয়ে কি কি করিয়ে নেবে তুমি ভাবতেও পারছো না। তাই প্লিজ প্লিজ নিজেকে সংযত করে চলো। রুদ্রর এই রুক্ষ ব্যবহার ঝিনুককে মাথা থেকে পা পর্যন্ত শিহরিত করলো। এতদিন বাড়ি থেকে দূরে তো ও ভালোই ছিল, কারোর দুর্ব্যবহার ছিল না ওর প্রতি। মনোমালিন্য, ঝগড়া, মতবিরোধ, বিরূপতা, এই সব কিছুর থেকে অনেক দূরে ছিল ও। রোহান, খুশি, মায়েরা সবাই কত ভালোবাসে ওকে, কত কেয়ার করে ওর। আর এখানে সবাই ওর সাথে শুধু খারাপ ব্যবহারই করে। ওর মাম্মা, দিদি, ওমবাবু, পাপা এরা কি কম ছিল যে এখন রুদ্র? ধীরে ধীরে চোখের সামনেটা ঝাপসা হয়ে এলো ঝিনুকের। সকালের নরম আলো সাথে করে ঠান্ডা হাওয়াকে নিয়ে জানালা দিয়ে এসে ঢুকে পড়ছে ছোট্ট কটেজটার ভিতরে। ঠান্ডা হাওয়ার স্পর্শ পেতেই গায়ের ব্ল্যাঙ্কেটটাকে টেনে মাথা পর্যন্ত চাপা দিয়েছিল ঝিনুক। রাতের বেলা বিশালকে অনেক করে বলেছিল ওদের সাথে প্যালেসের ভিতরে থাকতে, কিন্তু ঝিনুক রাজি হয়নি। রাতটুকু ও এই কটেজে কাটাবে বলেই জেদ করেছিল। মেয়েটা এমনিই ঘেটেছিল, হোস্টেল ফিরে যাওয়ার বায়নাও করেছিল।
তাই বিশাল আর বেশি জোরাজুরি করেনি ওকে। যেটা নিয়ে চিন্তা ছিল সেটা মিটে গেছে। আত্মীয় স্বজনরা ঝিনুককে দেখতে না পেয়ে অনেক রকম প্রশ্নই করছিল ওকে। ওরা তো আর জানে না যে ঝিনুক ওর আর নয়নার সন্তান নয়। সেটা জানতে দিতেও তো পারছে না বিশাল কাউকে। প্রশ্নগুলোর থেকে বাঁচার সব থেকে সহজ উপায় ছিল ঝিনুককে ওদের সামনে নিয়ে এসে দাঁড় করানো। সেটাই করেছে ও। এবার কাল সকাল হতে ও যদি হোস্টেলে ফিরে যেতে চায় তাহলে আর ওকে আটকাবে না বলেই ঠিক করেছে। তাছাড়া মেয়েটা ওখানেই ভালো আছে। দিনের আলো, ঠান্ডা হাওয়ার কামড় কোনো কিছুই ঝিনুকের ঘুম ভাঙাতে পারল না। কিন্তু গায়ের উপরে কিছু একটা চলাফেরা করার উপলব্ধি পেতেই ঝিনুক ধরফড় করে উঠে বসলো বিছানার উপর। ঘুমো ঘুমো চোখ দুটো ডলে এদিক ওদিক ভালো করে তাকিয়ে ওর কোলের উপর বসে থাকা কাঠবিড়ালিটাকে দেখতে পেয়েই দুহাতে জড়িয়ে ধরল ওকে নিজের সাথে। আহ পম্পম, তুই কখন এলি? আই লাভ ইউ অ্যান্ড আই মিস ইউ। বলেই বেশ কয়েকটা চুমু দিয়ে দিল কাঠবিড়ালিটার গালে, মাথায়, পিঠে, লেজে। এমন সময় দরজায় নক করার আওয়াজ হতেই ঝিনুক চমকে উঠে তাকালো দরজার দিকে। এই সময় ওর ঘরের দরজায় কে আসতে পারে? পমপমকে বিছানায় বসিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরিয়ে এলো ঝিনুক। মেঝেতে পা রাখতে কিছু একটা ভাবনায় যেন পা দুটো চুরিশ পাথরের মতো জমে গেল জায়গাতেই। পিছন ফিরে বিছানার উপর রাখা ব্ল্যাঙ্কেটটাকে একবার ভালো করে দেখলো ঝিনুক। পরিষ্কার মনে আছে ওর, গতরাতে ওটা ওখানে মোটেই ছিল না। একটা পাতলা চাদর যেটা সাথে করে নিয়ে এসেছিল সেটাই গায়ে দিয়ে শুয়ে পড়েছিল ও। তাহলে এই ব্ল্যাঙ্কেটটা এলো কোথা থেকে? কেই বা দিয়ে গেল? আর কিভাবে? কারণ দরজাটা তো এইভাবেই বন্ধ করে শুয়েছিল ও। ঝিনুক যখন গভীর চিন্তায় মগ্ন তখন দরজার বাইরে আরো একবার নক করার শব্দ হলো। ভাবনা চিন্তায় আপাতত লাগাম লাগিয়ে ঝিনুক এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই দেখলো একটা বিশেষ ধরনের ইউনিফর্ম পরা একজন মহিলা হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। আপনার জন্য ব্রেকফাস্ট ম্যাম। ঝিনুক ভালো করে প্লেটের দিকে তাকিয়ে দেখলো একবার। ব্রেড, বাটার, ডিম, দুধ, ফ্রুটস দিয়ে ভর্তি প্লেটটা। এত কিছু আমার জন্য? আর ইউ শিওর? ইয়েস ম্যাম। ঝিনুক একবার বাইরেটাই উঁকি মেরে চারিদিকটা ভালো করে চোখ বুলিয়ে নিল। কেউ কোথাও নেই। সম্ভবত সবাই প্যালেসের ভিতর ব্রেকফাস্টে ব্যস্ত। ও আর কি করে? পরিচারিকার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে ঘরে ঢুকে এলো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে একটা ছোট্ট রুটির টুকরো হাতে করে নিয়ে বাইরে এলো ঝিনুক। যখন এখানে থাকতো তখন এটাই ওর অভ্যাস ছিল। নিজে খেয়ে পমপমকে খাইয়ে দিয়ে বাইরে ঘুরতে থাকা ছোট ছোট পাখিগুলোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করে ওর মনে একটা ভীষণ আনন্দ হতো। এখনো বা কম হয় কি? হাতে ধরে থাকা রুটির টুকরোটাকে ছোট ছোট করে ছিঁড়ে সারা লন জুড়ে ছড়িয়ে দিল ঝিনুক। ঘুম ভাঙতেই খাবারের খোঁজে বেরোনো ছোট্ট ছোট্ট পাখিগুলো মহা আনন্দে সেই রুটির টুকরোগুলো উপভোগ করতে লাগলো। বেশ কিছুক্ষণ ওদের মন দিয়ে দেখে ঝিনুকের হঠাৎ খেয়াল পড়লো ওকে হোস্টেলে ফিরতে হবে। কাল রাতে গার্ডরা ওকে বেরোতে দেয়নি কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে। রাতেই ও বাবাকে বলে দিয়েছিল গার্ডের সাথে কথা বলে নিতে। এতক্ষণে হয়তো কথা বলেও নিয়েছে। তাই ঝিনুক রেডি হয়ে পিঠে ব্যাগটা ঝুলিয়ে বেরিয়ে পড়লো হোস্টেলের উদ্দেশ্যে। কেউ জানার আগেই ওকে এখান থেকে বেরোতে হবে। ইসিমাকে না হয় পরে ফোন করে বলে দেবে, কিন্তু আর বাকি কাউকে বলার কোনো দরকার নেই। তাই বাড়ির ভেতর দিকে না গিয়ে ও সোজা বাড়ির গেটের দিকে হাঁটা লাগালো। ঝিনুক গেটের কাছে পৌঁছাতেই ঘটল সেই একই বিপত্তি। গার্ডরা ঝিনুককে গেটের বাইরে বেরোতে দিচ্ছে না কিছুতেই। ওদের ওই একই কথা, ওকে গেটের বাইরে বেরোতে দেওয়া যাবে না, এমনটাই ইনস্ট্রাকশন আছে। এইবার যার পরনায় ঝিনুকের মাথাটা প্রচণ্ড গরম হতে শুরু করলো। অদ্ভুত মানুষ তো আপনারা। কাল আমি এখানে একটা অনুষ্ঠানের জন্য এসেছিলাম, আজ ফিরে যেতে চাইছি, এতে এত সমস্যা কোথায়? আচ্ছা, আপনারা তো এত বছর হয়ে গেল এখানে কাজ করছেন, আমাকে দেখেছেন এখানে থাকতে? আমি তো এই বাড়িতে থাকি না, তাহলে আজ কেন থাকতে যাব? রাস্তা ছাড়ুন, আমাকে যেতে দিন। ম্যাম, আপনি প্লিজ আমাদের জন্য ব্যাপারটাকে এত কঠিন করে তুলবেন না। আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে গেটের বাইরে যেতে দেওয়া মানা আছে।
আমাদেরকে এটা করতে আদেশ দেওয়া হয়েছে, আমাদের হাত বাঁধা। সরি ম্যাম, কিন্তু আমাদের কিছু করার নেই। কি তখন থেকে আদেশ দেওয়া হয়েছে করে যাচ্ছেন? কে বলেছে? কার আদেশ? কার ইনস্ট্রাকশন? ছোট রাজাবাবুর। হোয়াট? রুদ্র? কিন্তু কেন? কারণ তুমি আজ থেকে এখানেই থাকবে, হোস্টেলে থাকার কোনো দরকার নেই। এমনিতেও কাল থেকে তোমার ভ্যাকেশন শুরু হচ্ছে। পেছন থেকে ভেসে আসা গম্ভীর গলার ভীষণ ঠান্ডা আওয়াজটা ঝিনুককে সাময়িকভাবে ওই জায়গাতেই পাথরের মতো স্থির করে দিল। হয়তো যেই কথাগুলো এইমাত্র ও শুনল সেগুলো পরিস্থিতির সাথে ঠিক কতটা খাপ খাচ্ছে সেটাই বোঝার একটা তীব্র চেষ্টা চালাচ্ছিল ওর মন মস্তিষ্ক। ঘুরে দাঁড়ালো ও রুদ্রর দিকে। আমি নতুন করে কোনো রকম ঝামেলা করতে চাইছি না রুদ্র। কাল পাপা আমাকে বলেছিল আমি এঙ্গেজমেন্ট অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার পর এখান থেকে যেতে পারি, আর সেই শর্তেই আমি এখানে এসেছিলাম। এঙ্গেজমেন্ট অনুষ্ঠান মিটে গেছে, এবার আমি আমার হোস্টেলে ফিরে যেতে চাই। ব্যাপারটা খুব সহজ। রিকোয়েস্ট করছি, এটা নিয়ে আমি কোনো রকম ঝামেলা অশান্তিতে জড়াতে চাই না। তাই প্লিজ গার্ডদের বলো ওরা যাতে আমাকে এখান থেকে যেতে দেয়। রুদ্র এক পা করে এগিয়ে এলো ঝিনুকের দিকে। ওর চোখে চোখ রেখে ভীষণ নিচু আর আস্তে গলায় বলল, এঙ্গেজমেন্টের অনুষ্ঠান? রিয়েলি? কিন্তু তুমি যে এঙ্গেজমেন্ট অ্যাটেন্ড করতে এসেছিলে সেটা তো হয়নি, আর যেটা হয়েছে সেটায় অনেক কিছুই বদলে গেছে ঝিনুক। এখন তুমি রুদ্রনীল সিং শেখাওয়াতের বাগদত্তা, আর রুদ্রনীল সিং শেখাওয়াতের বাগদত্তা হোস্টেলে থাকবে, এটা তো ঠিক মানায় না, তাই না? কেউ গেট খুলবে না। ঝিনুক এবার চিৎকার করেই বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? মিশু দিদি তোমার উড বি ওয়াইফ। কাল কোনো একটা কারণে এঙ্গেজমেন্টটা হয়নি, অন্যদিন হবে। শি ইজ পারফেক্ট ফর ইউ। সকলের অনুমতিতে ঘটতে চলা একটা অতি সাধারণ ব্যাপারকে মেনে নিতে এত কিসের সমস্যা হচ্ছে তোমার? কি কি ভুলের শাস্তি দিচ্ছ আমায় তুমি? কি চাইছোটা কি? রুদ্রর কপালের ভাঁজ আরও একবার গভীর হলো। চোখের কোণার একক্ষ ভাঁজগুলো বলে দিচ্ছে মানুষটা আবার ভীষণভাবে রেগে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে প্রচণ্ড ক্রোধের সাথে রুদ্র জিজ্ঞাসা করলো ঝিনুককে, আমার সাথে এঙ্গেজ হওয়াটা তোমার শাস্তি মনে হচ্ছে? আমার মাথা খারাপ মনে হচ্ছে? তুমি জানো তুমি কাকে কি বলছো? হ্যাঁ জানি আমি, আর সেটাই তো আমার প্রশ্ন। মিস্টার রুদ্রনীল সিং শেখাওয়াতের মতো একজন পাওয়ারফুল মানুষ, যার সঙ্গ পাওয়ার জন্য এই শহরের উচ্চবিত্ত প্রভাবশালী সম্ভ্রান্ত পরিবারের প্রতিটা মেয়ে সব কিছু করতে পারে, দি মোস্ট পাওয়ারফুল ব্যাচেলার ইন হোল উত্তরাখণ্ড, তার কাছে এই জোর করে আংটি বদলের মতো একটা ঘটনা এতটা ম্যাটার করছে কেন? প্রশ্নটা নিজেকে করেছো একবারও? করলে উত্তর নিজেই পেয়ে যেতে। এই মুহূর্তে ঝিনুকের মন মস্তিষ্ক এমন একটা ট্যানেলের ভিতর আটকে আছে যেখান থেকে চিন্তা ভাবনাগুলো শুধু নিজের বন্দিদশা কাটিয়ে উঠতে মরিয়া। বর্তমান পরিস্থিতির অথবা ঘটে চলা ঘটনাগুলোর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খোঁজার মতো অবস্থায় নেই ওর মেন্টাল স্টেট। তাই এই প্রশ্নটা এই মুহূর্তে ও যদি নিজেকে করেও তাহলে কোনো সদুত্তর ও মোটেই পাবে না। রুদ্রর এমন বাঁকা কথায় ঝিনুক প্রচণ্ড রাগে পাটাকে একবার মাটিতে ঠুকে আবার এগিয়ে গেল গেটের দিকে। এবার গার্ডদের উদ্দেশ্যে জোর গলায় চিৎকার করে বলল, আমাকে যেতে দিন, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। কিন্তু এই চিৎকারে রুদ্রর মধ্যে কোনোরূপ হেলদোল দেখা গেল না। ও ওর দুটো হাতকে বুকের কাছে ভাঁজ করে রেখে নির্বিকার হয়ে দেখতে লাগলো ঝিনুকের কর্মকাণ্ড। রুদ্র, ফর গড সেক, ওদের বলো গেটটা খুলে দিতে। রুদ্র ঝিনুকের কোনো কথার কোনো উত্তর করল না। হোয়াই আর ইউ ডুইং দিস টু মি? হোয়াই? হঠাৎ করে প্রচণ্ড অসহায়তা ঘিরে ধরল ঝিনুককে। মুখে হাজার কঠিন কথা বলুক, ওর মন জানে রুদ্র না চাইলে ও সত্যি এখান থেকে বেরোতে পারবে না। এতগুলো বছর হয়তো ও ঘর থেকে দূরে ছিল, কিন্তু মানুষটাকে তো আর আজ থেকে চেনে না। মানুষটার স্বভাব চরিত্রের ব্যাপারে ও খুব ভালো করেই অবগত। মানুষটা চাইলে এই জেদকে যে ঠিক কত দূর চালনা করতে পারে সেটা ও খুব ভালো করেই জানে। কিন্তু যেই মানুষটাকে ও স্বেচ্ছায় নিজের থেকে দূরে ঠেলে দিয়েছিল একদিন, আজ তাকে ঘিরে এই অহেতুক জেদের কারণ
খুঁজে পাচ্ছে না ঝিনুক। এখান থেকে বেরোনোর উপায় না পেয়ে অশ্রুসিক্ত চোখে হাঁটু মুড়ে ও ধপ করে বসে পড়ল মাটিতে। রুদ্রনীল সিং শেখাওয়াতের মতো ক্ষমতাশালী মানুষটার সামনে ওর মতো একটা সাধারণ মেয়ে যে সত্যিই অসহায় এবং নিরুপায় সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রভাব, প্রতিপত্তি, অপ্রতিরোধ্য ক্ষমতা, বৈভব কোনটা আছে ওর কাছে? কোনোটাই নয়। একটা মানুষকে অসীম শক্তির অধিকারী করে তোলার মতো সব আছে ওই ছেলের কাছে, কিন্তু এই সম্পর্কটাকে তো এরকম ভাবে কোনোদিন চায়নি ঝিনুক। এই ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তির বাইরে ছিল ওর কাছে ওর নীল, জীবনের সব থেকে প্রথম বন্ধু। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই মানুষটাই যে ওর কাছে থেকে কোনোদিন এইভাবে হারিয়ে যাবে ও কোনোদিন ভাবেনি। দম বন্ধ করা একটা পরিস্থিতি যেন ওকে জাপটে ধরলো সর্বাঙ্গে। ইচ্ছে করছে ভিতরে সমস্ত অসহায়তাটুকু, না পাওয়াটুকুকে চিৎকারের মাধ্যমে বাইরে বার করে দিতে, কিন্তু ওইটুকু করারও উপায় ওর কাছে কোথায়? দু হাতের মধ্যে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল ঝিনুক। ঝিনুকের ঠিক পেছনটাতে দাঁড়িয়ে একভাবে দেখছিল রুদ্র ওকে। মেয়েটাকে এইভাবে ও কখনোই দেখতে চায়নি, আজও চায় না। হাসতে খেলতে থাকা ওর মিষ্টি প্রিন্সেসটা এত বছরে কোথায় যেন হারিয়ে গেছে। ও চেয়েও ওকে আটকে রাখতে পারেনি নিজের কাছে, কিন্তু এখন ওকে কাছে পেয়ে এভাবে যেতে দিতে পারবে না ও। আজ হয়তো মেয়েটা ভাবছে যে ও ওকে জোর করে আটকে রাখছে, কিন্তু যেদিন ও ওকে ওর মতো করেই ভালোবাসতে শিখবে সেদিন আর এই অভিযোগ থাকবে না ওর মনে। ও নিজেও এমনটা চায়নি, কিন্তু ওই দুর্জয়, ওর জন্যই এই কঠিন সিদ্ধান্তটা নিতে হলো ওকে। কলেজ থেকে ফেরার পথেই নিজের চরদের ওই দুর্জয় শেট্টির ব্যাপারে খোঁজ নিতে বলে দিয়েছিল রুদ্র। রাতের মধ্যে দুর্জয়ের সাথে যাদবের উঠা বসার খবরটা পেয়ে গেছিল ও। শেট্টি সারনেমটা নিতান্তই কাকতালীয় নাকি ওর সাথে রাজেন্দ্রের কোনো যোগসূত্র আছে, সেটা নিয়ে প্রথম থেকে একটা সংশয়ের মধ্যে ছিল রুদ্র। একটা নিশ্চয়তার ভীষণ দরকার ছিল ওর। একটু খোঁজ লাগাতেই কিছুটা জানা গেছে, তবে ওই শেট্টি উপনামের পিছনে রাজেন্দ্রর যোগাযোগের ব্যাপারটা এখনো নিশ্চিত হয়নি। উত্তরাখণ্ডের মতো একটা বিশাল জায়গায় শেট্টি উপনামটা যথেষ্ট পরিমাণে প্রচলিত আছে, তাই একই উপনামের দুজনের মধ্যে যোগাযোগ থাকাটা যদিও কোনো বড় ব্যাপার নয়, কিন্তু নিশ্চিত না হয়ে ও ঝিনুককে নিয়ে কোনো রিস্ক নিতে রাজি নয়। কারণ সত্যিই যদি ওদের মধ্যে কোনো যোগসূত্র থেকে থাকে, তাহলে ওই দুর্জয় শেট্টি জেনে শুনে ঝিনুককে মাধ্যম বানাচ্ছে ওর পর্যন্ত পৌঁছানোর জন্য। সর্বোপরি ঝিনুকের প্রতি যে ও কি ভীষণ পরিমাণে দুর্বল সেটা আর কেউ না জানুক, রাজেন্দ্র খুব ভালো করেই জানে। দুর্জয়কে ও কিছুতেই ঝিনুকের ক্ষতি করতে দেবে না। এমনিতেও আগামী কাল থেকে ওর কলেজের ভ্যাকেশন শুরু হচ্ছে, প্রায় মাস খানেকের জন্য। এইটুকু সময়ই যথেষ্ট ওর কাছে নিশ্চিত কোনো তথ্য খুঁজে বার করার জন্য। কিন্তু ততদিন ঝিনুককে এখানে ওর চোখের সামনে থাকতে হবে, সেটা ওর ইচ্ছে হোক বা ওর ইচ্ছের বিরুদ্ধে হোক। ওর উপর কোনো রকম বিপদ ও কিছুতেই আসতে দিতে পারবে না। ঝিনুককে ওইভাবে ভেঙে পড়তে দেখে রুদ্র যেন কিছুতেই সহ্য করতে পারছিল না। ঝিনুকের চোখ হয়ে বেরিয়ে আসা প্রতিটা জলের কণা রুদ্রর হৃদয়ে অ্যাসিড হয়ে ঝরছিল, ক্ষতবিক্ষত হচ্ছিল ও ভিতর থেকে। কিন্তু সব ক্ষতের চিহ্ন কি বাইরে থেকে দেখা যায়? যায় না বোধ হয়। একটা লম্বা শ্বাস ভেতরে টেনে ও এগিয়ে গেল সামনের দিকে। আলতো হাতে ঝিনুকের কাঁধ ধরে তুলে দাঁড় করালো ওকে। মিনিটের মধ্যে মেয়েটার চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। কতটা অসহায়তা, কতটা যন্ত্রণা বুকে চেপে রেখেছে মেয়েটা ভাবতেও অবাক লাগে রুদ্রর। ওর সেই চনমনে ছোট্ট প্রিন্সেসটা সত্যিই কোথাও হারিয়ে গেছে। যে মেয়েটা সারাদিন ওর সাথে জোকের মতো চিপকে থাকতে ভালোবাসতো, এক সেকেন্ডের জন্য যে মেয়েটার হাত থেকে ওর নিস্তার থাকতো না। ওকে দেখলেই যে মেয়েটা প্রশ্নের ঝুড়ি নিয়ে বসতো, পৃথিবীর সব কথা যেন ওকে দেখলেই ওর মনে পড়তো। সেই চঞ্চল প্রাণবন্ত নিষ্পাপ মেয়েটা আজ যেন সত্যিই হারিয়ে গেছে কোথাও। সারাক্ষণ বকবক করতে থাকা সেই মেয়েটা আজ যেন একদম চুপ করে গেছে। ঝিনুককে এইভাবে দেখে রুদ্র মোটেই সহ্য করতে পারছে না। ঝিনুকের মুখের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলোকে যত্ন সহকারে কানের পাশে গুজে দিল ও।
চোখের কোল থেকে গড়িয়ে আসা জলগুলো মুছিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ডোন্ট ক্রাই লাইক দিস। একবার বললাম না, ওই দুটো চোখে আমি জল দেখতে চাই না। তুমি যদি ভেবে থাকো কান্নাকাটি করলেই তুমি যেটা চাইছো সেটা পেয়ে যাবে, তাহলে তুমি ভুল ভাবছো। তোমাকে এমন কিছু বলা হয়নি যেটা মেনে জেনে নিতে তোমার এত সমস্যা হচ্ছে। হোস্টেলে না থেকে এখানে বাড়িতে থাকবে, কী অসুবিধা এতে? ঝিনুক এক ধাক্কায় রুদ্রকে নিজের থেকে দূরে ঠেলে দিল। কান্না ভেজা গলায় চিৎকার করে বলল, অসুবিধা আছে, অনেক অসুবিধা আছে আমার। আমি যেখানে থাকতে চাই না সেখানেই রুদ্রনীল সিং শেখাওয়াত থাকে। আমি নিজের অতীতকে অনেক পিছনে ছেড়ে এসেছি। সেই অভিশপ্ত দিনগুলোকে আমি কিছুতেই মনে করতে চাই না। আর আমি আবার অন্ধকারে হারিয়ে যেতে চাই না। যতবার ঝিনুক রুদ্রকে নিজের কাছে থেকে দূরে ঠেলে দিচ্ছে, তত যেন জেদ চাপছে ওর মাথায়। সবাইকে ছেড়ে ঝিনুক আজ শুধু রুদ্রকে ঘৃণা করে। এই কথাটা যেন রুদ্র কিছুতেই মেনে নিতে পারছে না। ওর মন বলতে চাইছে যে ও আর হারাতে দেবে না ওর প্রিন্সেসকে, বুকে জড়িয়ে আগলে রাখবে ওকে, কিন্তু মস্তিষ্ক সেটা বলার অনুমতি দিচ্ছে কোথায়? মুহূর্তের জন্য চোখ দুটো বন্ধ করে ভিতরের অনুভূতিগুলোকে এক অজানা ভাষায় ব্যক্ত করার বৃথা চেষ্টা করতে লাগলো রুদ্র। প্রতিবারের মতো এইবারও কিছুই বেরোলো না ওর মুখ থেকে। শব্দটাই কোথায় যেন হারিয়ে যায়। এমন সময় ও বুঝেই পায় না। নিজের এই বলতে না পারার উপর ভীষণ রাগ হলো ওর। একটা তীব্র অস্বস্তির সাথে চোখ খুলল রুদ্র। একই কথা আমি বারবার বলি না ঝিনুক? শেষবারের মতো বলছি, কান খুলে শুনে নাও। তোমাকে এখানেই থাকতে হবে, রুদ্রনীল শেখাওয়াতের সামনে। তুমি চাও বা না চাও, এটাই শেষ কথা। ওয়াই রুদ্র, কেন করছো আমার সাথে এমন? কেন? তোমার কথা মতো আমি তো চলে গেছিলাম এখান থেকে। কারোর সাথে যোগাযোগ রাখার চেষ্টা পর্যন্ত করিনি। কোনো দিনও তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াইনি আমি। আমার অবাধ্যতা, অভদ্রতা, অসভ্যতার থেকে তো মুক্ত ছিলে তুমি। আমি তো তোমাকে বিরক্ত করিনি। তাহলে আজ কিসের জন্য আমার সাথে এমন করছো? কেন? রুদ্র ঝিনুকের কথায় উত্তর করলো না, চুপ করে তাকিয়ে রইল ওর দিকে। কি করে বলবে মেয়েটাকে যে ও কোনোদিন চায়নি ওকে নিজের থেকে দূরে পাঠিয়ে দিতে, কোনোদিন চায়নি ওর ওই সরল নিষ্পাপ মনের দুষ্টুমিগুলো থেকে মুক্তি পেতে, কোনোদিন চায়নি যে মেয়েটা ওকে আর নিজের প্রশ্ন দিয়ে বিরক্ত না করুক, কোনোদিনই ও ওর থেকে মুক্তি চায়নি। কি করে, কিভাবে বোঝালে মেয়েটা বুঝবে? জানে না রুদ্র। রুদ্রকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ঝিনুকের জেদ আরো বাড়তে লাগলো। দুহাতে চোখ থেকে অনবরত ঝরতে থাকা নোনা উষ্ণ আবেগগুলো মুছে নিয়ে দৃঢ় গলায় বলল, তুমি যদি ভেবে থাকো তুমি আমাকে জোর করে এখানে আটকে রাখতে পারবে, তাহলে সেটা তোমার ভুল ধারণা। মিস্টার রুদ্রনীল সিং শেখাওয়াত, দিস ইজ নট গন হ্যাপেন। ঝিনুকের চ্যালেঞ্জে অবাক হয়ে তাকিয়ে রইল রুদ্র ওর দিকে। তাজ্জব হচ্ছে ও মেয়েটার সাহস দেখে। লেটস সিন দেন। কেটে গেছে প্রায় ঘন্টা দেড়েক। রুদ্র বেরিয়ে যেতেই চুপ করে কটেজের সিঁড়িতে বসে ঝিনুক মন দিয়ে ভাবছে এখান থেকে কি করে পালানো যায়। বাড়ির চারপাশটা আগের মতো আর খোলা নেই, উঁচু করে কাঁটা তারের জাল লাগানো হয়েছে। নদীর দিকটা খোলা থাকলেও সেদিক থেকে পালানোর উপায় নেই, কারণ ও সাঁতার জানে না। ছোটবেলায় নদীতে পড়ে যাওয়ার পর থেকেই বইতে থাকা জলকে ঘিরে একটা আতঙ্ক কাজ করে ওর মধ্যে। বাড়ির পিছনটায় পাহাড়ের গা দিয়ে উঁচু করে পাঁচিল তোলা হয়েছে। খোলামেলা বাড়িটাকে যেন বন্দি খাঁচা বানিয়ে দিয়েছে এরা। ঝিনুকের অস্থির দুই চোখ অবাক হয়ে দেখতে থাকে চারিদিক। বাড়ির সীমানা থেকে বাইরে বেরোনোর রাস্তা এখন ওই একটাই, সামনের গেট, যেখান থেকে গার্ডরা কিছুতে বেরোতে দেবে না ওকে। তাহলে এখন উপায়? বন্দি দশা থেকে বেরোনোর উপায় খুঁজতে মরিয়া ঝিনুকের মস্তিষ্ক অস্থিরতার চরম সীমায় দাঁড়িয়ে বেশ কিছু দুষ্টু বুদ্ধি গড়তে ব্যস্ত। আচ্ছা, পিছনের ওই উঁচু দেওয়ালটা চড়া যাবে না? না, পড়ে গেলে হাত পা গুড়িয়ে যাবে পুরো। তাহলে দক্ষিণ দিকের কাঁটাতারের বেড়াটা যদি কেটে বেরোনো যায়? ওদিকটাই তো কেউ যায় না, বেশ ফাঁকাই আছে, কিন্তু সেখানেও তো সিসিটিভি বসানো।
ঠিক ওই শয়তান লোকটা দেখতে পেয়ে যাবে, নদীতে ঝাঁপ মারবে, তারপর যা হবে দেখা যাবে। না না, চোখ নাক মুখ কান দিয়ে জল ঢুকে যাবে ভেতরে, খুব কষ্ট হবে। তারপর যদি মরে ভূত হয়ে যায়, উফ, তখন আবার আরেক ঝামেলা। ভূত হয়ে গেলে তারপর কোথায় যাবে? মস্তিষ্ক যখন আকাশ পাতাল চিন্তায় মগ্ন, ঠিক তখনই মিশাকে রেডি হয়ে প্যালেসের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখলো ঝিনুক। সাথে সাথে নিখুঁত পরিকল্পনার একটা দারুণ ছক কষে ফেললো ওর মস্তিষ্ক। সময় নষ্ট না করে ও এগিয়ে গেল মিশার দিকে। গুড মর্নিং দি। এই সময় এইখানে ঝিনুককে দেখে বেশ অবাক হলো মিশা। তুই রেডি হয়ে কোথায় যাচ্ছিস? রুদ্র বলছিল তুই নাকি এখন থেকে এখানেই থাকবি। একদিকে ভালো, এখন আমাদের পরিবার শেখাওয়াত পরিবারের সাথে জুড়তে চলেছে। মিডিয়ার নজর সবসময় আমাদের উপরে আটকে আছে। সেখানে মিসেস কন্দ্রনীল সিং শেখাওয়াতের বোন হয়ে তোর হোস্টেলে থাকাটা শোভা দেয় না। রেপুটেশন খারাপ হবে আমাদের। মিডিয়ার তো একটা সুযোগ চাই ব্রেকিং নিউজের। ঝিনুক চমকে উঠল মিশার কথায়। তার মানে রাক্ষসটা সবাইকে বলে দিয়েছে ওর এখানে থাকার কথা। গুড প্ল্যান মিস্টার রুদ্রনীল। তবে ঝিনুককে আটকে রাখা এত সহজ নয়। এইবার দেখো এই ঝিনুক রাঠোর কি করে। খুব এসেছে ঝিনুকের সাথে এঙ্গেজমেন্ট করতে। মনে মনে বিড়বিড় করতে থাকে ঝিনুক। মিশু দিদি, আসলে আমি ভাবছিলাম কাল তাড়াহুড়ো করে চলে এলাম, তোমার জন্য তো কোনো একটা গিফট নিয়ে আসা হলো না। আফটার অল ইউ আর গোয়িং টু বি মিস্টার রুদ্রনীল সিং শেখাওয়াত, একটা প্রেসাস গিফট তো পাওনা থাকেই। ইউ নো ইউ আর ভেরি লাকি। আমার হোস্টেলের মেয়েগুলো তো দিন রাত রুদ্রর সাথে দেখা করার জন্য পাগলের মতো করে। একটা বার কথা বলার জন্য যা খুশি করতে পারে। পুরো উত্তরাখণ্ডের ড্রিম বয় তোমার উড বি হাজব্যান্ড। রিয়েলি ইউ আর ভেরি ভেরি লাকি। অ্যান্ড ইউ নো হোয়াট, ইউ আর দ্য পারফেক্ট ম্যাচ ফর হিম। ইউ আর সো বিউটিফুল, সো এলিগেন্ট, ভেরি স্মার্ট অলসো। ঝিনুকের কথা শুনে মিশার অহংকারী মনের কোণা দম্ভে পূর্ণ হয়ে উঠল। সত্যিই তো, কত বড় বড় প্রসিদ্ধ অভিজাত উচ্চবংশীয় পরিবারের তরফ থেকে রুদ্রের জন্য বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু সবাইকে বাদ দিয়ে রুদ্র ওর সাথেই বিয়ের জন্য রাজি হয়েছে। কিছু তো ব্যাপার ওর মধ্যে নিশ্চয়ই আছে। মিশার ঠোঁটের কোণায় ফুটে ওঠা দর্পের হাসিটা ঝিনুকের চোখ এড়ালো না। কিন্তু আমি তো জানি না তোমার কি পছন্দ, তাই ভাবছিলাম তোমাকে সাথে করে নিয়েই বাইরে যাই। তুমি ফ্রি আছো? ফ্রি? আসলে আমি তো রুদ্রের অফিসে যাচ্ছি। বেশ কিছু প্রজেক্টের ওপর কাজ চলছে, তার মধ্যে কয়েকটা আমাকে সুপারভাইজ করতে হবে। MBA করার পর আমি ভেবেছিলাম জবের জন্য ট্রাই করব, কিন্তু ওম আঙ্কেলই বললেন বাইরের কাজ কেন করব, তার থেকে রুদ্রকে সাহায্য করলে ওর হেল্প হবে, তাই। বেশি সময় লাগবে না, প্রমিস। মিশা চিন্তিত হয়ে একবার হাত ঘড়িটার দিকে তাকালো। কিন্তু আচ্ছা ঠিক আছে চল, তবে বেশি সময় কিন্তু দিতে পারবো না, কারণ রুদ্র সময়ের ব্যাপারে ভীষণ পাংচুয়াল। কাজের ব্যাপারে বিন্দুমাত্র এদিক ওদিক একদম সহ্য করে না। মাঝে মধ্যে আমার উপরেও ভীষণ চিৎকার চেঁচামেচি করে, জানিসই তোর রাগটা। থ্যাংক ইউ দি। খুব এসেছিল আমাকে আটকে রাখতে। একবার শুধু এখান থেকে বেরিয়ে যাই, তারপরে মরে গেলেও এখানে আমি আর আসছি না। ওই ফাঁদে আমি আর পা দিচ্ছি না। মনে মনে বেজায় খুশি হলো ঝিনুক। মিশার সাথে গাড়িতে বসে খুব সহজেই সদর গেট দিয়ে বেরিয়ে গেল ঝিনুক। বন্ধ কাচের এপারে বসে থাকা ঝিনুককে দেখতেই পেল না গেটের গার্ডরা। গাড়ি বাড়ির সীমানা পেরোতেই যেন ঝিনুকের প্রাণে জল এলো। ফাইনালি ও এই খাঁচা থেকে পালাতে পেরেছে। এরপর ভূমিকম্প হয়ে যাক, পৃথিবীর বুক ফেটে দুভাগ হয়ে যাক, মাথার উপর আকাশ ভেঙে পড়ুক, ও কিছুতেই এই বাড়ির ত্রিসীমানাতেও আর ঘেঁষবে না। একটা প্রশান্তির হাসি খেলে গেল ঝিনুকের ঠোঁটের কোণায়। কিন্তু এবার কি? মিশাকে গিফট কিনে দেবে বলে সাথে করে নিয়ে তো এলো, কিন্তু এরপর গিফট কিনে দেওয়ার পরেও মিশা যদি ওকে ছাড়তে না চায়, তাহলে তো পালানোর জন্য এত পরিশ্রম সব বৃথা যাবে। কিছু একটা করে এই গাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ওকে। আবার মস্তিষ্কের গোপন কুঠুরি খুলে হাতড়ে চলল কোনো উপযুক্ত মাস্টার প্ল্যান। বেশ কিছুক্ষণ ভাবার পর হঠাৎ করে পেটটা চেপে ধরে চিৎকার করে উঠল ঝিনুক। উফ!
আচমকা চিৎকারে ঘাবড়ে গেল মিশা। এই কি হলো? ঝিনুক চোখ মুখ ভয়ানক খিচে বলল, দি পেটে ভীষণ যন্ত্রণা করছে। উফ, এই তো ঠিক ছিলি, হঠাৎ কি হয়ে গেল? জানি না দি, মনে হচ্ছে কাল উল্টোপাল্টা খাবার খাওয়ার জন্য এমন হয়েছে। আসলে এগুলো খাওয়ার তো অভ্যাস নেই আমার। ড্রাইভার, হাসপাতালের দিকে চলো। আরে হসপিটাল গিয়ে কি করবি? ভুলে গেলি নাকি আমি নিজেই ডাক্তার? মানে হয়ে যাব কিছুদিনের মধ্যে। তাছাড়া এখন হাসপাতালে গেলে তো দেরি হয়ে যাবে, তারপর রুদ্র তোকে বকাবকি করবে। তাহলে কি করবি এখন? পেটটা খুব জ্বালা করছে, না মানে খুব ব্যথা করছে রে দি। তুই একটা কাজ কর, তুই বরং আজ অফিসে চলে যা, আমি এখান থেকে বাড়ি চলে যাচ্ছি। বেশি দূর তো আসেনি, হেঁটেই চলে যাব। আর তোর গিফটটা বরং কাল কিনতে যাব। আর ইউ শিওর তুই একা যেতে পারবি? আরে হ্যাঁ, ডোন্ট ওয়ারি, তুই যা। মিথ্যে বলতে অনভ্যস্ত ঝিনুকের কথাগুলো যেন বারবার জড়িয়ে যাচ্ছে মুখের মধ্যে। মিশা কিছু বুঝে ওঠার আগে ওকে এখান থেকে পালাতে হবে। তাই ঝিনুক যেন আরো ব্যস্ত হয়ে পড়লো গাড়ি থেকে নামতে। সোজা বাড়ি যাবি, অন্য কোথাও ঘুরবি না। রুদ্র কিন্তু রাগারাগি করবে না হলে। কিন্তু মনে মনে ভাবে ঝিনুক, রাগারাগি করুক, কান্নাকাটি করুক, আর হাসাহাসি করুক, আমি আর দেখতে আসছি না। তোর জিনিস তুই সামলা। আমি এখান থেকে বেরিয়ে সোজা ওর নাগালের বাইরে। কি হলো, আমার কথাটা কি কানে ঢুকলো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি যাব, আর কোথাও যাব? আর কোথায় যাব? তুই যা। পেট ব্যথা ঠিক হয়ে গেল? ঝিনুক সাথে সাথে আবার পেটে হাত দিয়ে চিৎকার করে উঠল। না রে দি, এত সহজে কমে নাকি? উফ, মরেই গেলাম ব্যথায়। মিশা ভ্রু কুঁচকে সন্দেহপ্রবণ দৃষ্টিতে তাকালো একবার ঝিনুকের দিকে। এই তোর দেরি হচ্ছে না, যা, নয়তো রুদ্র নিজের রুদ্ররূপ ধারণ করে নেবে। ড্রাইভার চলো। মিশার গাড়ি রাস্তার বাঁকের মাথায় অদৃশ্য হতে ঝিনুক উল্টো পথে হাঁটা লাগালো। কিছুটা গিয়েই বাস স্ট্যান্ড। ওখান থেকে হোস্টেলে যাওয়ার বাস অথবা শেয়ার কারও তো ও পেয়েই যাবে। দেবনিবাসে গ্রাউন্ড ফ্লোরে একটা বিশাল ঘরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে বছর 38-এর একটা লোক। গলা থেকে বেরিয়ে আসা প্রতিটা আর্তনাদে প্রাণভিক্ষার আর্জি স্পষ্ট। উত্তরের আধখোলা জানালা হয়ে ঘরে প্রবেশ করছে ক্ষীণ আলো। আসবাবপত্রবিহীন বিশাল ঘরটায় সেই আওয়াজ অবাধে এক দেওয়াল থেকে আর এক দেওয়ালের গায়ে ধাক্কা খেয়ে চলেছে ক্রমাগত। ফিনাইলের গন্ধটা শুকনো রক্তের আঁশটে গন্ধটাকে ঢাকতে অক্ষম। ঘরটার চারকোনায় দাঁড়িয়ে আছে 4টে দশাশয় চেহারার লোক। সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিগুলো একভাবে ওই লোকটার উপরে স্থির তাদের। ঘরের বিশাল কাঠের দরজাটা সজোরে খুলে ভেতরে প্রবেশ করলো রুদ্র। অভি রয়েছে ঠিক ওর পেছনেই। চোখ থেকে রোদ চশমাটা খুলতে খুলতে রুদ্র এগিয়ে চলল সামনের দিকটায়। পুরো ঘরটার মধ্যে একদম সামনের দিকটায় রাখা রয়েছে একটা বিশালকৃতি সিঙ্গেল সোফা। যদিও সেটাকে সোফা কম আর সিংহাসন বেশি মনে হয়, ওটাই রুদ্রর জায়গা। রাজার জন্য রাজ সিংহাসন। পায়ের উপর পা তুলে পুরো সোফাটা জুড়ে বসে পড়ল রুদ্র। দেখ সিনহা, আমার সময়ের একটা দাম আছে। একটা সোজা প্রশ্ন করা হয়েছে তোকে। তোর পাহারায় একটা বাইরের লোক ওই রকম ডিলিংয়ের মাঝখানে কি করে ঢুকে আসে? ওইখানে যে ডিলিংটা চলছে সেটাই বা জানলো কি করে? এর একটা সোজা আর সহজ উত্তর আমি চাই। এতক্ষণে তুই উত্তরটা দিয়ে দিলে সব কাজ ফেলে আমায় এখানে আসতে হতো না। নে, এবার ঝটফট বলে ফেল দেখি। লোকটা কিছু বলার জন্য গোঙাতে লাগলো। মুখটা বাঁধা থাকার জন্য কথা বলতে পারলো না। খান, ওর মুখটা খোল। তবে উত্তর দেওয়ার জায়গায় যদি অন্তরা আর একটাও শব্দ করে তাহলে কিন্তু ওর ওই জিভটা আমার। মুখ বাঁধা লোকটা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল রুদ্রর দিকে। বিগত 8 বছর ধরে শেখাওয়াতদের এই ইললিগাল বিজনেসে কাজ করছে ব্রিজেশ সিনহা। সামনে বসে থাকা মানুষটার স্বভাব চরিত্রের ব্যাপারে খুব ভালোভাবেই ওয়াকিবহাল ও। মানুষটার কথার দাম যে একটা জলজান্ত মানুষের জীবনের থেকেও বেশি সেটা ও জানে। মানুষটার রাজনৈতিক সত্তার পিছনে থাকা দয়ামায়াহীন অমানবিক নিষ্ঠুর রূপটা যে কি ভীষণ পরিমাণ ভয়ঙ্কর
সেটা ভেবেই দরদর করে ঘামতে লাগলো ব্রিজেশ। খোলা জানালা হয়ে ঢুকে আসা ওই ঠান্ডা হাওয়াটাও যেন ঘরের ভিতর বাড়তে থাকা উত্তেজনার উষ্ণতাকে প্রশমিত করতে অক্ষম। ভেতরের চারদিকে দাঁড়িয়ে থাকা চারজনের মধ্যে একজন এগিয়ে এসে ব্রিজেশের মুখের বাঁধন খুলে দিল। দেখ সিনহা, এবার পুরো ব্যাপারটাই তোর হাতে। মুখ খুললে শুধু সত্যিটা বলবি, তাহলে বেঁচে যাবি। আর মুখ না খুললে তোর ভিতরের কথা আমি অন্য কোথাও থেকে বার করার জন্য কাটাছেঁড়া করব। সেটা ঠিক ভালো লাগবে না। আবার যদি মুখে খুলে অকাজের কথা বলিস তাহলে তোর জিভ আমার। রুদ্রনীল সিং শেখাওয়াত কিন্তু এত অপশান কাউকে দেয় না। তুই স্পেশাল। এবার ভেবে দেখ কি করবি। ব্রিজেশ পরিষ্কার দেখতে পাচ্ছে এই ভয়ঙ্কর প্রাসান হৃদয়ের মানুষটার চোখ দুটো রক্তের নেশায় জ্বলজ্বল করছে। ও খুব ভালো করেই জানে ওর মৃত্যু অবধারিত, কারণ মুখ খুলে ও যদি সত্যিটা বলেও দেয় তাহলেও তো ওর রেহাই নেই। কারণ রুদ্রনীল সিং শেখাওয়াত এমন একটা মানুষ যার জীবনে বিশ্বাসঘাতকতার মূল্য শুধু ভয়াবহ মৃত্যু। রুদ্রর বাজের মতো তীক্ষ্ণ অভিজ্ঞ দৃষ্টি সামনের মানুষটার মাথায় চলতে থাকা চিন্তা ভাবনাটুকুকে পরিষ্কারভাবে পড়তে সক্ষম। ঠোঁটের কোণায় ফুটে ওঠা ক্রূর হাসিটা অসহায় মানুষটার ভিতর রক্তের উষ্ণতাকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। ঘরের পিনপতন নিস্তব্ধতা ভঙ্গ করে সেই ভয়ঙ্কর গম্ভীর আওয়াজ প্রতিধ্বনিত হলো চার দেওয়ালের ভেতর। এখন ভেবে কি হবে সিনহা? কাজটা করার আগে ভাবা উচিত ছিল। উত্তরাখণ্ডে রুদ্রর পিঠ পিছে কোনো কাজ হবে আর রুদ্র সেটা টের পাবে না, ভাবলি কি করে? ডিলিংয়ের খবর যে যাদবের কাছে পৌঁছে গেছে সেটাও আমি জানি। সেদিন ওই যাদব ভাগ্যের জোরে বেঁচে ফিরেছে জাকা থেকে, কিন্তু এইবার আর সেটা হবে না। অ্যাসাইনমেন্ট ওই দিনে ওই সময় ওই জায়গাতেই আসবে। আমিও দেখি আর কত দম বাকি আছে যাদবের মধ্যে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তোর কি হবে? ব্রিজেশ রুদ্রর চোখের দিকে তাকালো একবার, হয়তো বোঝার চেষ্টা করলো শেষ পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে চলেছে ওর জন্য। কিন্তু ভাবলেশীন হয়ে ওই দৃষ্টিতে একরাশ আতঙ্ক জাগানো নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই দেখতে পেল না ও। আমাকে ক্ষমা করে দিন ছোট রাজাবাবু, আমি মুখের কথা শেষ করার আগেই রুদ্র উঠে এসে ওর জিভটা টেনে ধরে হাতের ব্রেসলেটে লাগানো সেই প্লাটিনামের ধারালো ব্লেডটা চালিয়ে দিল জিভের উপর। একটা চাপা আর্তনাদে গম গম করে উঠল গোটা ঘরটা। রক্তধারা বইতে লাগলো রুদ্রর পায়ের নিচে। বলেছিলাম না, অকাজের কথা বললেই তোর জিভ আমার। কিসের লোভে করলি এটা সিনহা? টাকা, মদ, কবতল খেয়ে উগড়ে দিয়েছিলি কথাগুলো। 1, 2, 5। চল, আজ তোকে আমি পেট ভরে মদ খাওয়াবো, আর ততক্ষণ ধরে খাওয়াবো যতক্ষণ না তোর পুরো শরীরে রক্তের জায়গায় মদ বইতে থাকে। খান, ওকে মদ খাওয়া আজ পেট ভরে, দেখবি যেন না থামে। অভি, জায়গাটা পরিষ্কারের ব্যবস্থা কর, আমি অফিসে বেরোচ্ছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।